ক্লাসগুলো ধারাবাহিক দেখে নিলে আজকের ক্লাসে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্কের সমাধানটা বোঝাবো, এটা তোমাদের জন্য মোটেও কঠিন হবে না। বিশেষ করে আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিও। তাহলে 8 নম্বর ক্লাসে আজকে আমরা এই ম্যাথটা সমাধান করব। ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। প্রশ্নে বলা হয়েছে রিকোয়ার্ড প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ দি ট্রানজ্যাকশনস। লেনদেনগুলোর বিবরণী চক তৈরি করার জন্য বলা হয়েছে। প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণটা প্রমাণ করো। এখন যে কোনো ম্যাথ যদি বিবরণী চক বা অ্যাকাউন্টিং ইকুয়েশন, লেনদেনের প্রভাব, এগুলো বাহির করার জন্য যদি বলা হয়, তো লেনদেনগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার নিজে পড়ে নেবেন। নিজে পড়ে দেখবেন যে জাবেদা দাখিলা কি কি হতে পারে। আমরা যদি আলাদা করে জাবেদা দাখিলাগুলো দেখি, সম্পদ এবং দায় বাহির করতে চাই, তখন দেখা যাবে, আমি তো জাবেদা দাখিলা একটু পরে ব্যাখ্যা করেই বুঝাবো। দেখা যাবে যে এখানে সম্পদ আছে 4টা: ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইস। দায় আছে একটা, অ্যাকাউন্টস পেবল আর ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি। পরে ডেট, রিমার্কস, এগুলো ঠিক থাকবে, এগুলো বসাবেন। এখন জানুয়ারি মাসের 1 তারিখে ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি, টাকা 1 লক্ষ। এজেন্সি ব্যবসা শুরু করার জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। তো এটা জাবেদা দাখিলা সবাই পারেন, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশের ঘরে এই হচ্ছে ক্যাশের ঘর, আর ক্যাপিটাল এটা ওনার সিকিউরিটির ঘরে বসে। এখানে তুমি ক্যাপিটালও লিখতে পারো অথবা ওনার সিকিউরিটিও লিখতে পারো, যে কোনোটা লিখতে পারো, তাই না? তো ক্যাশের ঘরে এবং ক্যাপিটালের ঘরে এখন আমরা দুইটা বসিয়ে দিব। যেমন জানুয়ারি 1 তারিখ ক্যাশ ডেবিট 1 লক্ষ, ক্যাপিটাল ক্রেডিট 1 লক্ষ। এখানে নগদ সম্পদও বৃদ্ধি হয়েছে, এই জন্য এটা প্লাসের, ব্যালেন্সটা নামিয়ে নাও। আর মূলধন সরাসরি প্লাসের হয়ে বসে, এই জন্য 1 লক্ষ, এখানে ব্যালেন্সটা প্লাসের নামানো হলো। আর রিমার্কস বা মন্তব্য, এই জায়গায় এটা কি সংক্রান্ত লেনদেন ছিল, এটা বিনিয়োগ সংক্রান্ত লেনদেন ছিল, তাই ইনভেস্টমেন্ট এই জায়গায় লিখে দিতে পারো। 3 তারিখে বলা হয়েছে পেইড ক্যাশ ফর অফিস রেন্ট অফ জানুয়ারি, টাকা 4000। নগদে পরিশোধ অফিসের ভাড়া জানুয়ারি মাসে 4000 টাকা। তো নগদে পরিশোধ করলে তো নগদ চলে যাবে, তো নগদান ক্রেডিট হবে ক্যাশ ক্রেডিট আর রেন্ট এক্সপেন্স ডেবিট। আমরা 1 নম্বর ক্লাসে বা অ্যাকাউন্টিং ইকুয়েশনের আগের যে ক্লাস, ওই ক্লাসে আলোচনা করেছি যে কোনো ব্যয় এই ওনার সিকিউরিটির ঘরে, যেমন এখানে তুমি ওনার সিকিউরিটিও লিখতে পারো, ক্যাপিটালও লিখতে পারো। আজকে আমরা ক্যাপিটাল লিখেছি। এই ওনার সিকিউরিটির ঘরে বা ক্যাপিটালের ঘরে যে কোনো ব্যয় মাইনাসের হয়ে বসে, উত্তোলনটা মাইনাসের হয়ে বসে, মূলধনটা এবং আয়টা প্লাসের হয়ে বসে। তো এই কথাটা যাতে আর বলতে হয় না, এটা শেষবারের মতো বললাম, এটা তোমরা মনে রেখো। আর সকল তথ্যই তো তোমাদের জানা আছে। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, ওইটা অনুযায়ী ক্যাপিটালের ঘরে ব্যয়টা প্রথমে সরাসরি মাইনাসের হয়ে বসবে, আর ক্যাশের ঘরে ব্যয় করতে গিয়ে নগদ চলে গেছে। প্লাসের 1 লক্ষ আর মাইনাসের 4000, ব্যালেন্স প্লাসের 96,000। 1 লক্ষ থেকে 4000 বাদ দিলে প্লাসের 96,000 টাকা এই জায়গায় হয়ে যাবে। 5 তারিখ পারচেজ ইকুইপমেন্ট ফর ক্যাশ, টাকা 20,000। যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, নগদে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে 20,000 টাকা দিয়ে, নগদ চলে গেছে, এই জন্য ক্যাশ ক্রেডিট আর ইকুইপমেন্ট ডেবিট। তো যেহেতু ইকুইপমেন্ট নামে একটা সম্পদের ঘর এখানে আছে, তো ইকুইপমেন্টের ঘরে আর ক্যাশের ঘরে ইকুইপমেন্ট ক্রয় করে সম্পদ এটা বৃদ্ধি পাইছে, এই জন্য এটা প্লাসের। আর এই যে নগদের যে 20,000 টাকা ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি ক্রয় করতে গিয়ে নগদ কিন্তু চলে গেছে, এই জন্য এটা ব্রেকেট দিয়ে দিলাম মাইনাসের। তাহলে ব্যালেন্সে 96 থেকে 20 বাদ দিলে 76, এখানে 20, এখানে 96,000। 8 তারিখ ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট কোস্ট ইন দ্য অ্যাডভার্টাইজিং কোম্পানি অন অ্যাকাউন্ট, টাকা 3,000 টাকা। তো ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট কোস্ট, ইনকার্ড মানে বিজ্ঞাপনের খরচটা বকেয়া আছে,
ইনকার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ইন দ্য অ্যাডভার্টাইজিং কোম্পানি অন অ্যাকাউন্ট টাকা 3,000। এই ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের টাকা 3,000 টাকা এখন পর্যন্ত বকেয়া আছে। তো বিজ্ঞাপনের টাকা যেটা বকেয়া আছে, কোনো ব্যয় যদি বকেয়া থাকে ব্যয় ডেবিট হয়, আর পাওনাদার বা অ্যাকাউন্ট পেবল এই জায়গায় ক্রেডিট হবে, টাকার পরিমাণ হবে 3,000। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এখানে বিজ্ঞাপন খরচ হচ্ছে ব্যয়, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা ডেবিট আর পাওনাদারটা হয়ে যাবে ক্রেডিট। তো অ্যাকাউন্টস পেবলের করে 3,000 টাকা লেখা হলো, আর মানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা ডেবিট, এটা সরাসরি ব্যয়ের করে, ক্যাপিটালের করে এখানে মাইনাসের করে। আর অ্যাকাউন্টস পেবল বা পাওনাদার দায় বৃদ্ধি পাইছে, এটাও এখানে লেখা হলো, দায় যেহেতু বৃদ্ধি পাইছে এটা প্লাসের টাকা, আর 3,000 ব্যয় এটা মাইনাসের টাকা। অতএব ব্যালেন্সটা যদি আমরা নামিয়ে নেই, তো ব্যালেন্সে আগের 74,000, 20,000, এখানে 3,000, 96 থেকে 3 বাদ দিলে 93,000 এখানে থাকবে। 10 তারিখ পেইড ক্যাশ ফর অফিস সাপ্লাইজ টাকা 6,000, অফিস সাপ্লাইজের জন্য নগদে পরিশোধ 6,000। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ যেহেতু ক্রয় করা হয়েছে, সাপ্লাইজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 6,000। সাপ্লাইজ এটা সরাসরি একটা সম্পদ, তাই 10 তারিখে সাপ্লাইজের করে 6,000, নগদ চলে গেছে তাই ক্যাশের করে 6,000 ব্র্যাকেট দিয়ে মাইনাসের বোঝানো হয়েছে, কারণ নগদ চলে গেছে। সাপ্লাইজ ক্রয় করা সাপ্লাইজের পরিমাণটা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যালেন্স এখানে 76 থেকে 6 বাদ দিলে 70, এখানে 20, এখানে 6, এখানে 3, এখানে আগের 93,000। যেহেতু তোমরা আগের ক্লাসটা দেখেছ, তো তোমাদের জন্য এটা কঠিন হওয়ার কোনো বিষয় না। 13 তারিখ আর্ন টাকা 95,000 ফর সার্ভিস রেন্ডার্ড, সেবা প্রদান করে 95,000 টাকা উপার্জিত হয়েছে, টাকা 10,000 ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, এন্ড দি ব্যালেন্স 85,000 ইজ বিল্ড টু কাস্টমার অন অ্যাকাউন্ট। 95,000 টাকা সেবা প্রদান করা হয়েছে, টোটাল 10,000 নগদে প্রাপ্তি, আর বাকি যে 85,000 এটা কাস্টমারের নামে বিল। তো নগদ যেহেতু এসেছে ক্যাশ ডেবিট, আর দেনাদারের নামে বিল করা হয়েছে, দেনাদারও ডেবিট 85,000, দুইটা টাকা মিলিয়ে সার্ভিস রেভিনিউ, যেহেতু সেবা প্রদান সার্ভিস রেভিনিউ এটা ক্রেডিট হয়ে থাকে, তোমরা ভালো করে জানো। 95,000 এটা হয়ে যাবে ক্রেডিট। তো আমরা এটা এভাবে লিখবো, এই যে দেখো 13 তারিখ ক্যাশ ডেবিট, ক্যাশের করে লিখো। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল নামে আরেকটা সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর 95,000 সার্ভিস রেভিনিউ, এটা আবার আয়ের মধ্যে পড়ে। তো এটা সরাসরি প্লাসের, তাই না? দেনাদারের সৃষ্টি হয়েছে, সম্পদ বৃদ্ধি হয়েছে, এটাও প্লাসের, 10,000 নগদ পাইছে, এটাও প্লাসের। ব্যালেন্সে যোগ করে দাও, এই দুইটা যোগ করলে 80,000, এগুলো আগেরগুলো নামিয়ে নাও। এই দুইটা যেহেতু প্লাসের, দুইটা যোগ করলে 1,88,000। ক্লিয়ার? আচ্ছা, ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করো দেখতে, যাতে কোনো অসুবিধা না হয়। উইথড্রন টাকা 2,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন 2,000 টাকা, ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন 2,000 টাকা। তো ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, তাই না? তো ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট নগদ চলে গেছে উত্তোলনের মাধ্যমে, ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, এগুলো তো তোমরা ভালো করেই জানো। তাহলে 15 তারিখ আবার আমি দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে এই যে উত্তোলনটা সরাসরি মালিকানা সত্ত্ব বা এই করে ক্যাপিটাল বা ওনার সিকিউরিটির করে সরাসরি মাইনাসের হয়ে বসে, তাহলে আমরা এখনো মাইনাসের করে বসাবো। ড্রয়িং ডেবিট সরাসরি মাইনাস, এটা ড্রয়িং, আর ক্যাশ ক্রেডিট উত্তোলন করতে গিয়ে নগদ চলে গেছে, এটাও মাইনাসের। তাহলে ব্যালেন্সে 80 থেকে 2 বাদ দিলে 78, আর এখানে 85, আগেরগুলো নামাও যেরকম আছে। 1,88,000 থেকে 2 বাদ দিলে 1,86,000। 20 তারিখ পেইড টু দ্য অ্যাডভার্টাইজিং কোম্পানি, অ্যাডভার্টাইজিং কোম্পানি বিজ্ঞাপন কোম্পানিকে পরিশোধ। তো বিজ্ঞাপন কোম্পানিকে আগে যেন কি ছিল, ওই যে 3,000 বকেয়া ছিল বাকিতে, 3,000 যেটা পাওনাদারের সৃষ্টি হয়েছিল, এখন পরিশোধ। তো নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, তো নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, আর আগে পাওনাদারের সৃষ্টি হয়েছিল বাকিতে হওয়ার কারণে পাওনাদার পেয়েছে, পাওনাদার ডেবিট। অতএব 20 তারিখ ক্যাশের গড়ে আর পাওনাদারের গড়ে নগদ চলে গেছে, এই জন্য এটা মাইনাস। আবার পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছি, দায়ও কমে গেছে। আমি আগের ক্লাসে বলেছি সম্পদ আর দায় বৃদ্ধি পেলে প্লাসের, সম্পদ আর দায় হ্রাস পেলে মাইনাসের, এই জন্য এটা মাইনাস হয়ে গেল। তো ব্যালেন্সে কি থাকবে দেখো তো, 78 থেকে 3 বাদ দিলে 75, এখানে 85, 20, 6, 3 থেকে 3 বাদ দিলে এখানে 0 হয়ে যাবে,
আর 1,86,000 যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে। 25 তারিখ পেইড এমপ্লয়ি স্যালারি টাকা 2,200, কর্মচারী বেতন পরিশোধ 2,200, স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশের ঘরে আর স্যালারি হচ্ছে ব্যয়, ব্যয়ের ঘরে এটাও মাইনাসের নগদ চলে গেছে। এই জন্য এই দুইটা বিগ করলে 72,800, আগেরগুলা এক এক করে নামিয়ে নাও উপর থেকে, এটা 0। 1,86,000 থেকে 2,200 বিগ করলে এই টাকাটা। রিসিভ টাকা 80,000 ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড ইন ট্রানজেকশন জানুয়ারি 13। যে জানুয়ারি 13 তারিখে যে কাস্টমারের নামে বিল করা হয়েছে ওই কাস্টমারের কাছ থেকে এখন 80,000 প্রাপ্তি। আচ্ছা, জানুয়ারি 13 তারিখে সেবা প্রদান করা হয়েছিল বাকিতে, নগদে 10,000 পেয়েছি, বাকি ছিল 85,000, তার মধ্য থেকে 80,000 এখন পেয়েছি, মানে নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট। 29 তারিখ এখন কিন্তু সেবা প্রদান করি নাই, দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছি, তাহলে ক্যাশ ডেবিট দেনাদার ক্রেডিট, দুইটা বসিয়ে দাও। এই যে ক্যাশের করে 80,000, দেনাদারের করে 80,000, নগদে পেয়েছি এই জন্য এটা বৃদ্ধি পেয়েছে, এটা প্লাসের। আর দেনাদার 85 ছিল, 80,000 দিয়ে দিছে, দেনাদার হ্রাস পাইছে, এই জন্য এটা মাইনাসের। 72,800 থেকে এই 80,000 দুইটা যেহেতু প্লাসের, যোগ করলে এত, এখানে বিক করলে 5,000 থাকে। তারপর আগের গুলা এক এক করে নামিয়ে নাও, শেষ সবগুলা। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। তো যারা এখন পর্যন্ত আমার ক্লাস থেকে উপকৃত হয়েছো, তোমাদের সহপাঠী বন্ধুরা যারা আছে তাদেরকেও বলবে তারাও যাতে পেইড কোর্সে ভর্তি হয়ে নামমাত্র কোর্স ফি দিয়ে আমার ক্লাসগুলো করে, ভালো প্রস্তুতি হবে পরীক্ষার, সব কিছু কমন হবে ইনশাল্লাহ, আর বুঝতে কোনো অসুবিধা হবে না, সময়ও বেশি লাগবে না। আচ্ছা, এখন এই ব্যালেন্সের যে এই যে 4টা টাকা আছে যোগ করে এটা, আর এখানে যে এই টাকাটা আছে যোগ করে এটা, তো লক্ষ্য করলে দেখবেন তোমরা এইদিকে 1,83,800, এই দিকে 1,83,800, ওই দিক সমান হয়ে গেছে। প্রশ্ন আরও একটা আছে, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণ কি সেটা? অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্য। তো এটা প্রমাণ করব কিভাবে? খুবই সহজ। যেমন তুমি লক্ষ্য করো, এই সম্পদের দিকে এই যে 4টা সম্পদ আছে, আমরা ব্যালেন্সের টাকা এগুলা পেয়েছি, দায়যোগ মালিকানা সত্য আমরা এগুলা পেয়েছি। তো ক্যাশের টাকা কত? 1,52,800। অ্যাকাউন্ট রিসিভেবল কত? এত। ইকুইপমেন্ট কত? এত। সাপ্লাইস এত। অ্যাকাউন্ট পেবল ক্যাপিটাল, এই যে টাকাগুলা। এখন কি করবে? এবার দেখো যে এটা প্রমাণটা কিভাবে করতে হয়। Prove accounting equation. We know accounting equation assets equal to liability plus owner's equity. Assets cash, account receivable, equipment, supplies, 4টা টাকায় এখানে বসানো হলো, যোগ করলে 1,83,800। আবার এখানে অ্যাকাউন্ট পেবল ক্যাপিটালের অ্যাকাউন্ট পেবল 0, ক্যাপিটাল 1,83,800, মানে উপর থেকে নিয়ে এসেছি, এখানে যা পেয়েছি তাই, এটা উপর থেকে নিয়ে এসেছি। এখন এখানে 1,83,800, এখানে 1,83,800, তাহলে তো সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্য হয়ে গেল। তো আমি তো এটা প্রমাণ করে ফেলেছি। তো প্রমাণ করার জন্য বলা হলে তোমাকে সবসময় এভাবেই অঙ্কের সমাধানটা করতে হবে। আচ্ছা, তো এটা লিখে বোঝালে অনেক সময় লেগে যেত, এখানে বুঝিয়ে দিলাম, তোমরা খাতা কলমে প্র্যাকটিস করো।